নমস্কার, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা যে কোল্ড ওয়ার সিরিজ শুরু করেছিলাম, আজকে তার থার্ড এপিসোড। আজকে আমাদের আলোচনার বিষয় ইয়াল্টা অ্যান্ড পটসডাম কনফারেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আলোচনায় দেখা যায় যে মিত্র শক্তির যে নেতৃত্ব ছিল তারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে যুদ্ধ স্ট্র্যাটেজি তৈরি করার জন্য সম্মিলিত হয়েছিল। যেমন সান ফ্রান্সিসকো, কায়রো, তেহরান ইত্যাদি বিভিন্ন জায়গায়। তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে এসে দুটো সম্মেলন ছিল, সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধ চলাকালীন সম্মেলন। একটা হচ্ছে পটসডাম সম্মেলন, দ্বিতীয়টি হচ্ছে ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন সংঘটিত হয়েছিল সোভিয়েত রাশিয়ার ক্রিমিয়া প্রদেশের ইয়াল্টা শহরে 1945 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সম্মেলনে মূল ভূমিকা যারা গ্রহণ করেছিলেন তারা হচ্ছে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্টালিন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রুজভেল্ট এবং ব্রিটেনের রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল। এই যে তিন প্রধান মিত্র জোটের নেতা, তারা এই সম্মেলনে মূলত সম্মিলিত হয়েছিলেন যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠন কিভাবে সংগঠিত হবে সে বিষয়ে আলোচনার জন্য। এছাড়াও আন্তর্জাতিক শান্তি এবং স্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন রূপে রুজভেল্ট পরিকল্পনা করেছিলেন ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের, যাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বলছি। তার আলোচনা হয়েছিল ইয়াল্টা সম্মেলনে। এছাড়াও এই সময় যেহেতু জার্মানির পরাজয় প্রায় আসন্ন, কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সুতরাং জার্মানির পরাজয়ের পর জাপানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য কি স্ট্র্যাটেজি হবে সে ব্যাপারে আলোচনা করাও এই তিন রাষ্ট্রপ্রধানের মূল আলোচ্য বিষয় ছিল। ইউএনও সম্পর্কে যেটা স্থির হয়েছিল যে পৃথিবীর বৃহৎ এবং অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিয়ে একটা শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন গঠন করা হবে এবং যে সকল রাষ্ট্র অক্ষপক্ষের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা এই সংগঠনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বলে পরিগণিত হবে এবং ভেটো ক্ষমতা তারা ভোগ করবে, ভেটো দানের ক্ষমতা ভোগ করবে। দেখা যাবে যে এই সংগঠনে রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্টালিন সোভিয়েত রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেনের জন্য 3টি ভোটের দাবি করেছিলেন এবং সোভিয়েত রাশিয়ার ভেটো ক্ষমতা তো থাকবেই। রুজভেল্ট এবং চার্চিল এই দাবি কিন্তু মেনে নিয়েছিলেন। এছাড়াও ইউরোপের পুনর্গঠনের বিষয়ে যেটা স্থির হয়েছিল যে আটলান্টিক সনদের শর্তগুলোর উপর ভিত্তি করে ইউরোপের যুদ্ধ পরবর্তী পুনর্গঠন সংগঠিত হবে। জার্মানির ক্ষেত্রে যেটা হবে যে যুদ্ধাপরাধী হিসেবে তাকে একটা ক্ষতিপূরণ দাবি করা হবে। যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সোভিয়েত রাশিয়া, তাই সিংহভাগটাই সোভিয়েত রাশিয়া পাবে, এটা স্থির হয়েছিল। এছাড়াও পোল্যান্ড সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে বাকবিতণ্ডার সূচনা হয়েছিল, যার জন্য ইয়াল্টা সম্মেলনকে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা লড়াইয়ের ঠিক মাঝখানের সীমারেখা হচ্ছে ইয়াল্টা সম্মেলন। অর্থাৎ ইয়াল্টা সম্মেলন থেকেই ঠান্ডা লড়াইয়ের একেবারে পূর্বাভাস স্পষ্ট রূপে পাওয়া গিয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে ইয়াল্টা থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল। কিভাবে? যে বৃহৎ রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইয়াল্টাকে কেন্দ্র করে দ্বিমতের সূচনাটা হয়েছিল এবং সেটা বিশ্ববাসীর সামনে প্রকাশিত হয়ে পড়েছিল। সেটা কি? স্টালিন পূর্ব ইউরোপ এবং পোল্যান্ড সম্পর্কে একটা শক্তভাবে অগ্রসর হওয়ার মনোভাব আগে থেকেই তৈরি করেছিলেন। কেন? যে এই পূর্ব ইউরোপ এবং পোল্যান্ডকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়ার উপর বেশ কিছু আক্রমণ হয়েছে ইতিপূর্বে, যেটা মাথায় রেখে স্টালিন চেয়েছিলেন একটা বাফার জোন। এই বাফার জোন হিসেবে তিনি পূর্ব ইউরোপকে চেয়েছিলেন। অর্থাৎ পূর্ব ইউরোপে যে রাষ্ট্রগুলো রয়েছে
পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে সোভিয়েত মনোভাবাপন্ন সরকার। এছাড়াও পোল্যান্ডের সীমানা, পূর্ব সীমানা নির্ধারণ করতে গিয়ে স্টালিন দাবি করেছিলেন যে কার্জন লাইন হবে পোল্যান্ডের পূর্ব সীমানা, অর্থাৎ রাশিয়া পোল্যান্ডের প্রায় 47% ভূভাগ রাশিয়ার অভ্যন্তরে যোগ করে নেবে। পরিবর্তে পোল্যান্ডকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জার্মানির পূর্ব প্রাশিয়ার একটা বৃহৎ অংশ, যেটা ওডারনিস সীমান্ত থেকে শুরু করে পূর্ব দিকের অঞ্চল পোল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ঠিক আছে, এই স্থির হয়েছে। এছাড়াও পোল্যান্ড সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল যে পোল্যান্ডের সরকার গঠনের ক্ষেত্রে পশ্চিমী রাষ্ট্রজোট দাবি করেছিল একটা গণতান্ত্রিক সরকার, কিন্তু স্টালিন সেই দাবি মানেননি। স্টালিন চাইছিলেন যে যে সরকারই গঠিত হোক সেটা হবে সোভিয়েত ব্যবস্থার সঙ্গে সাযুজ্যপূর্ণ। আর ইতিপূর্বে লিবলিনকে কেন্দ্র করে একটা অন্তর্বর্তীকালীন কমিউনিস্ট সরকার লাল ফৌজের তত্ত্বাবধানে কিন্তু অলরেডি স্টালিন প্রতিষ্ঠা করেছিলেন পোল্যান্ডে, তাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। পশ্চিমী রাষ্ট্রজোট এর বিরোধিতা করলে স্থির হয়েছিল স্থায়ী সরকার গঠনের জন্য যে মুক্ত নির্বাচন হবে, সেখানে পোল্যান্ডের যে লন্ডনে নির্বাসিত সরকার, সেই গণতন্ত্রী সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু স্টালিন সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারেননি, কারণ পূর্ববর্তী সরকার ছিল একেবারে কট্টর সোভিয়েত বিরোধী, অর্থাৎ স্টালিন কোনোভাবেই চাননি সেই সরকার আবার ফিরে আসুক। যাই হোক, এ বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত হয়নি, একটা ধোঁয়াশা থেকেই গিয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ সম্পর্কে স্থির হয়েছিল যে জার্মানির পতনের পর সোভিয়েত রাশিয়া জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং পরিবর্তে সে কিউরাইল এবং শাখালিন দ্বীপগুলো, যেগুলো সে বহু পূর্বে যুদ্ধে জাপানের কাছে হারিয়েছিল, সেগুলো সে লাভ করবে। যাই হোক, মোটামুটি ভাবে ইয়াল্টা সম্মেলনে রুজভেল্ট এবং চার্চিল স্টালিনের বহু দাবি মেনে নিয়েছিলেন, কারণ রুজভেল্ট এবং চার্চিল চেয়েছিলেন যুদ্ধ পরবর্তী সময়ে একটা শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন যার তত্ত্বাবধানে এই জোট রাজনীতি শেষ হবে। এই স্বার্থের কথা মাথায় রেখে, বিশ্ব শান্তির কথা মাথায় রেখে তারা স্টালিনের কিছু কিছু দাবি এক প্রকার মেনে নিয়েছিলেন। রুজভেল্ট এবং চার্চিল ইয়াল্টা থেকে ফিরে দাবি করেছিলেন যে যুদ্ধ পরবর্তী বিশ্বে যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইয়াল্টা থেকে তারা সে যাত্রা শুরু করেছেন। কিন্তু খুব তাড়াতাড়ি বিশ্ববাসীর মোহভঙ্গ হয়েছিল। কেন? ইয়াল্টা পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন সংগঠিত হয়েছিল। যেমন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট কিছু কালের মধ্যেই মৃত্যু মুখে পতিত হন। তার পরিবর্তে তার জায়গায় আসে কট্টর সোভিয়েত বিরোধী রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান। ব্রিটেনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে নির্বাচনে শ্রমিক দল জয়ী হলে চার্চিলের স্থানে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন সোভিয়েত বিরোধী রাষ্ট্রনেতা ক্লিমেন্ট এটলি। অর্থাৎ ঠিক কয়েক মাস পরে, মাস দুয়েক পরে, জুলাই মাসের 17 থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত পটসডাম সম্মেলনে এই তিন দেশের রাষ্ট্রপ্রধানরা আবার সম্মিলিত হয়েছিল যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠনের আলোচনার জন্য। কিন্তু ইতিপূর্বে তিন রাষ্ট্র নেতার মধ্যে, অর্থাৎ রুজভেল্ট চার্চিলের সাথে স্টালিনের যে একটা যৌথ বোঝাপড়া তৈরি হয়েছিল, সেই বোঝাপড়া ভেঙে পড়েছিল। কারণ ট্রুম্যান এবং এটলি ভয়ঙ্করভাবে সোভিয়েত বিরোধী ছিলেন এবং তারা এটা ধরে নিয়েছিলেন যে ইয়াল্টা সম্মেলনে স্টালিন রুজভেল্ট এবং চার্চিলকে মানিয়ে নিতে পেরেছেন। তাই তারা প্রথম থেকেই পটসডাম সম্মেলনে কিন্তু একটু শক্তভাবে দৃঢ় পদক্ষেপ নিয়ে অগ্রসর হওয়ার পক্ষপাতী ছিলেন। ইতিপূর্বে সোভিয়েত রাশিয়ার কিছু পদক্ষেপও কিন্তু সন্দেহজনক ছিল। সেটা ছিল পূর্ব ইউরোপ এবং জার্মানিতে। পূর্ব ইউরোপে লাল ফৌজের তত্ত্বাবধানে বিভিন্ন দেশে, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, আলবানিয়া,
ইত্যাদি দেশে একে একে গণতান্ত্রিক সরকারের জায়গায় কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল লাল ফৌজের তত্ত্বাবধানে, যেটা পশ্চিমী রাষ্ট্রগুলোর পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব ছিল না। উপরন্তু পূর্ব জার্মানির বার্লিন সহ একটা বড় অংশ সোভিয়েত লাল ফৌজের দখলে এসেছিল এবং সেখানে সোভিয়েত প্রভাবাধীন অর্থাৎ কমিউনিস্ট প্রভাবাধীন সরকারও কিন্তু গঠিত হয়েছিল, যেটা ঘোরতর বিরোধিতা করেছিল ট্রুম্যান এবং এটলি। এছাড়াও দেখা যাবে যে স্টালিন দাবি জানিয়েছিলেন যে ইতালির অধিকৃত ট্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার সঙ্গে জুড়ে দিতে এবং ইতালির আফ্রিকাস্থ যে উপনিবেশ ত্রিপোলি তার অচির ক্ষমতা সোভিয়েত রাশিয়াকে প্রদান করার দাবি জানিয়েছিলেন। কিন্তু পশ্চিমী নেতাদ্বয় কিন্তু এই দাবির ঘোরতর বিরোধিতা করেছিল। এছাড়াও ব্রিটেনের সেনাবাহিনী গ্রীসে প্রবেশ করেছিল সংখ্যালঘু কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য, যেটা রাশিয়া ঠিক ভালোভাবে নেয়নি। পটসডাম সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ ব্রিটেনের এই পদক্ষেপের ঘোরতর বিরোধিতা করলে দেখা যাবে একেবারে স্পষ্ট হয়ে পড়ে পশ্চিমী এবং সোভিয়েত রাশিয়ার বিভেদ। এছাড়াও আরো একটা ডেভেলপমেন্ট এই সময় হয়েছিল যে আমেরিকার হাতে এই সময় পারমাণবিক বোমা চলে এসেছে। স্বাভাবিকভাবে জাপানকে পরাজিত করতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোভিয়েত যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আর ট্রুম্যান অনুভব করেননি, ফলে তার সোভিয়েত বিরোধিতাটা একটু বেশি পরিমাণেই ছিল বলে তাত্ত্বিকরা মনে করেন। স্বাভাবিকভাবে দেখা যাবে পটসডাম সম্মেলনে যেটা হয়েছিল যে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপীয় দেশগুলো এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমের পুঁজিবাদী দেশগুলো একেবারে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছিল। অর্থাৎ পটসডাম সম্মেলনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে যুদ্ধকালীন মিত্র পক্ষের যে বোঝাপড়া সেটা স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ইয়াল্টা এবং পটসডাম সম্মেলনের ফল হিসেবে আমরা দেখতে পাবো বিশ্ব দুটো পরস্পর বিরোধী শক্তি শিবিরে বিভক্ত হয়ে স্পষ্টভাবে ঠান্ডা যুদ্ধে নেমে পড়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।